বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন এই অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। দেখো, এই অধ্যায়ের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কোষ বিভাজন ও তার প্রকারভেদ। আমরা প্রথমে কোষ বিভাজন ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কোষ বিভাজন জিনিসটা কি? আমরা দেখো দ্বিতীয় অধ্যায়ে যখন আলোচনা করেছিলাম সেখানে আমরা কোষ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, তাই না? যেমন কোষ কি, কোষটা কি? কোষ হচ্ছে জীবদের গঠন এবং কার্যাবলীর একক। ঠিক আছে, কোষ হচ্ছে জীবদের গঠন এবং কার্যাবলীর এককে কি বলা হয়? কোষ বলা হয়। এখন যে প্রক্রিয়ার মাধ্যমে এই কোষ একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এইভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে সেটাকেই বলা হয় কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোষ সংখ্যা বৃদ্ধি পায়, যা জীবের বৃদ্ধি ও প্রজননের জন্য অপরিহার্য। কি করে? এই যে কোষ বিভাজন আমাদের শরীরটাকে যেমন বৃদ্ধি করে, আবার প্রজননেও কি করে? অপরিহার্য ভূমিকা পালন করে। ঠিক আছে, প্রজনন জিনিসটা কি? যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার মতো বংশধর তৈরি করতে পারে বা বংশধর সৃষ্টি করতে পারে, মানে বাচ্চা জন্ম দিতে পারে, সেই প্রক্রিয়াকে কি বলা হয়? কোষ বিভাজন বলা হয়, তাই না? এটা আমরা দেখবো এখন। কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কি? কেন কোষ বিভাজন দরকার? কোষ বিভাজন দরকার জীবের বৃদ্ধির জন্য, কোষের ক্ষয় পূরণের জন্য, প্রজননের জন্য, গ্যামেট উৎপাদন এবং নতুন প্রজনন সৃষ্টি বা প্রজন্মের সৃষ্টির জন্য। তাহলে জীবদের বৃদ্ধি হয়। আমাদের মানুষের কথা যদি আমরা বলি, তাই না, যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়, সেটাতে একটা কোষ থাকে, ওইটা বারবার বিভাজিত হতে 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 একটা পূর্ণাঙ্গ মানব দেহ তৈরি হয়, তাই না? বাচ্চা হয়, এরপর বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা আস্তে 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 কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু একজন পূর্ণ বয়স্ক মানুষে পরিণত হয়। একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে প্রায় 30 ট্রিলিয়ন কোষ থাকে। তাহলে দেখো, একটা কোষ থেকে বিভাজিত হতে 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 30 ট্রিলিয়ন কোষে পরিণত হয়। এইভাবে মানুষের কথা বললাম, প্রত্যেকটা জীবের ক্ষেত্রে কিন্তু এরকম কোষ বিভাজন হয়, তাই না? তো এই যে কোষ বিভাজন হলো, কোষ বিভাজন হয়ে কি হলো? জীবের বৃদ্ধি হচ্ছে। আবার আমাদের শরীরে, তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে কোষ বিভাজনের ফলে জীবের বৃদ্ধি ঘটে। আবার কোষের ক্ষয়পূরণ, কোষের ক্ষয়পূরণটা কিভাবে হয়? দেখো, ক্ষয়পূরণ আমাদের শরীরে যদি কোথাও কেটে যায়, তো কেটে গেলে আমাদের কি করি? কিছুদিন পরে দেখি আবার ওইটা একদম ঠিকঠাক হয়ে যায়, তাই না? এটা কিসের মাধ্যমে হয়? এই কোষ বিভাজনের মাধ্যমে কোষের ক্ষয়পূরণ হয়। আবার প্রজননের জন্য কি করে? গ্যামেট উৎপাদন করে, যেমন শুক্রাণু, ডিম্বাণু এগুলো তৈরি করে, তাই না? আচ্ছা, উৎপাদন করে, নতুন প্রজন্মের সৃষ্টি হয়। নতুন এই যে কোষ বিভাজনের মাধ্যমে আমরা মিওসিস কোষ বিভাজন দেখবো বিস্তারিত ভাবে, এরপরে যখন আলোচনা করব তখন দেখবো যে কিভাবে নতুন প্রজন্মের সৃষ্টি হয়। প্রত্যেকটা, যেমন দেখো, তোমার বাবা মা এর বৈশিষ্ট্য তোমার ভিতরে হালকা আছে, আবার নতুন প্রজন্ম তোমার ভিতরে নতুন কিছু বৈশিষ্ট্য আছে, তাই না? তো এইভাবে নতুন প্রজন্মের সৃষ্টি হয়। আচ্ছা, জীবদেহ অনুযায়ী কোষ বিভাজনের উদাহরণ। আমরা এখন কোষ বিভাজনের উদাহরণ দেখব জীবদেহ অনুসারে, জীবদেহের মানে আকৃতি অনুযায়ী। যেমন দেখো, এককোষী জীব এবং বহুকোষী জীব। এককোষী জীব কি? যে সমস্ত জীবের পুরো শরীরটা একটা কোষ দিয়ে গঠিত, তাদেরকে কি বলা হয়? এককোষী জীব বলা হয়। যেমন দেখো, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এরা হচ্ছে বিভাজনের মাধ্যমে, এককোষী জীব, এরাও কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। আবার বহুকোষী জীব যেগুলো রয়েছে, যেমন মানুষ, গাছ, তিমি, এগুলো অনেকগুলো কোষ দিয়ে গঠিত, তাই না? পুরো শরীরটা। এরা কি? জাইগোট থেকে কোষ বিভাজনের মাধ্যমে পুরো দেহ গঠিত হয়। জাইগোট, ওই শুক্রাণু, ডিম্বাণু, এগুলো হচ্ছে জাইগোট। এখন দেখো, কোষ বিভাজনের প্রধান প্রকারভেদ। আসলে কোষ বিভাজন বলতে আমরা যেটা বুঝি এখন সেটা আমরা দেখতেছি। কোষ বিভাজন মূলত 3 রকমের। এটা হচ্ছে অ্যামাইটোসিস, তারপর হচ্ছে মাইটোসিস, আর হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস এর দেখো, অ্যামাইটোসিস কাদের হয়? অ্যামাইটোসিস হচ্ছে কিছু এককোষী জীব, যেমন অ্যামিবা, যারা নিম্ন শ্রেণীর জীব, তাদের হচ্ছে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষ বিভাজিত হয়। ঠিক আছে, বা সংখ্যা বৃদ্ধি পায়। যেমন দেখো, কিছু অপ্রাপ্ত বয়স্ক কোষেও এরকম অ্যামাইটোসিস হতে পারে। অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এরা সরাসরি বিভাজন হয়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসাথে বিভক্ত হয়। ঠিক আছে, কোনো স্পষ্ট ধাপ থাকে না। আমরা যখন এই যে
মাইটোসিস এবং মিওসিস নিয়ে আলোচনা করব। প্রত্যেকটার কিন্তু অনেকগুলো ধাপ থাকে, বুঝছো? এই অ্যামাইটোসিসের কিন্তু এরকম ধাপ নাই, এরা সরাসরি বিভাজিত হয়ে যায়, ঠিক আছে? কোনো জটিল প্রক্রিয়া এখানে হয় না, এটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া। তো উদ্দেশ্য হচ্ছে দ্রুত বিভাজন প্রয়োজন হলে অনুকূল পরিবেশে দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য এই অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। আচ্ছা, তো আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনটা পড়ে শেষ করলাম। এখন মাইটোসিস এবং মিওসিস। দেখো, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলা হয়? মাইটোসিস আগে কোথায় হয়? আমাদের মতো, মানে মানুষ বা এরকম উদ্ভিদের, ঠিক আছে, দেহ দেহ দেহে আমাদের দেহ যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয় ওইটা হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে এই অ্যামাইটোসিস হয় দেহ কোষে এবং উদ্ভিদের ভাজক টিস্যুতে। ভাজক টিস্যু কি? যে টিস্যু বিভাজিত হতে পারে, তাই না? আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম এটা। দেখো এখানে উদ্দেশ্য কি? অ্যামাইটোসিস বিভাজনের উদ্দেশ্য হচ্ছে দেহের বৃদ্ধি করে, ক্ষয়পূরণ হয় এবং অযৌন প্রজনন হয়। অযৌন প্রজনন কি বলতো? দেখো, প্রজনন যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কি করে, নতুন বংশধর তৈরি করে বা তার বাচ্চা তৈরি করে বা বাচ্চা প্রসব করে, এটাকে আমরা কি বলি? যৌন প্রজনন বলি, তাই না? আবার অযৌন প্রজনন আছে। এই অযৌন প্রজননটা কি? অযৌন প্রজনন হচ্ছে, যেমন দেখো উদ্ভিদের তুমি একটা গাছ কেটে, গাছের ডাল কেটে ওই ডালটা মানে আবার রোপণ করে দিলে ওখান থেকে কিন্তু আবার একটা গাছ তৈরি হয়, এটাকে অযৌন প্রজনন বলা হয়। এই অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়, ঠিক আছে, যা শুক্রাণু ডিম্বাণু বা গ্যামেটের কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য কি? সমান সংখ্যক ক্রোমোজোম বজায় রেখে বিভাজন হয়। দেখো এখানে একটা কথা বলি, একটা কোষ, এই যে একটা কোষ আছে, এই কোষটা থেকে দুইটা কোষ তৈরি হলো, ঠিক আছে, এই যে এরকম প্রত্যেকটা কোষে এখানে মনে করো 2n সংখ্যক ক্রোমোজোম আছে, আর এখানেও ক্রোমোজোম সংখ্যা 2n সংখ্যক থাকে। এই যে কোষটা থাকে, এই যে মেন কোষটা, এটাকে বলা হয় মাতৃকোষ বা মাদার সেল, তাই না? মাতৃকোষ। আর এই মাতৃকোষ থেকে যে দুইটা কোষ তৈরি হলো এটাকে অপত্য কোষ বলা হয়, অপত্য কোষ বা ডটার সেল বলা হয়, ঠিক আছে? ওই ডটার সেল যখন আবার যখন দুইটা কোষ তৈরি হয় তখন ওই ডটার সেলটা প্রথম যেটা, এটা তখন মাতৃকোষ হয়ে যায়, আর ওখান থেকে যেটা তৈরি হলো ওটাকে তখন অপত্য কোষ বলা হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তাই না? যেমন দেখো, তুমি এখন কি, এখন তুমি আচ্ছা, এখন বাচ্চা, যখন তোমার বাচ্চা হবে তখন তো তুমি বাবা বা মা হয়ে যাবে, তাই না? তখন তোমার বাচ্চা হবে, আবার তোমার বাচ্চারও যখন বাচ্চা হবে তোমার বাচ্চা তখন আর বাবা মা হয়ে যাবে, তাই না? এরকম ভাবে আর কি। মাতৃকোষ ওটা যখন বিভাজিত হয়ে যায় অপত্য কোষ তৈরি হয়, আবার ওই অপত্য কোষ থেকে যখন আবার অপত্য কোষ তৈরি হয় তখন ওই অপত্য কোষটাকে আমরা কি বলি? দ্বিতীয় যেটা, ওটাকে আমরা মাতৃকোষ বলি, ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপরে এইগুলো কিন্তু আবার বিস্তারিত ভাবে আলোচনা করব। এখানে একটা ট্রায়াল চলতেছে। আচ্ছা, মিওসিস কোষ বিভাজন। মিওসিস হচ্ছে এখানে কি হয়, গ্যামেট কোষে, বা যেমন দেখো শুক্রাণু এবং ডিম্বাণু, হ্যাঁ, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, এই শুক্রাণু এবং ডিম্বাণুতে হচ্ছে মিওসিস কোষ বিভাজন হয়, গ্যামেট কোষ যেটা, ঠিক আছে? শুক্রাণু এবং ডিম্বাণু মানে বিভাজিত হয়, ওখানে মিওসিস কোষ, মানে মিওসিসের মাধ্যমে কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে? এর মাধ্যমে কি হয়, যৌন জনন ঘটে এবং বৈচিত্র্য সৃষ্টি হয়। এইখানে যে ঘটনাটা ঘটে, দেখো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এক মাতৃকোষ থেকে প্রায় 4টা অপত্য কোষ তৈরি হয়। যেমন দেখো এখানে একটা মাতৃকোষ, সেখান থেকে 2টা অপত্য কোষ মনে করো তৈরি হলো। এখানে যদি 2n সংখ্যক থাকে, এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, n সংখ্যক হয়। কেন হয় এটা পরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বলা হচ্ছে যে দেখো এখানে কি হয়, অর্ধেক হয়ে যায়, যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মানে এখানে যদি 46টা থাকে এখানে 23টা হয়ে যায়, এখানেও 23টা হয়ে যায়, এরকম। আচ্ছা, তো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, এখন বিস্তারিত ভাবে আলোচনা করব। যেমন মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনটা কি? মাইটোসিস হলো এমন এক ধরনের কোষ বিভাজন যেখানে একটি সুকেন্দ্রিক মাতৃকোষ বিভাজনের মাধ্যমে দুটি অপত্য বা দুটি সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষে পরিণত হয়। এখানে কতগুলো শব্দ, যেমন একটা সুকেন্দ্রিক মাতৃকোষ। সুকেন্দ্রিক মানে কি? যে কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকে তাকে আমরা ইউক্যারিওটিক সেল বলি, তাই না? দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম। তাহলে এই যে ইউক্যারিওটিক সেলটাই বিভাজন হয় মানে যেটা সুকেন্দ্রিক, মানে যে কোষটার
কেন্দ্রিকা বা কেন্দ্র, নিউক্লিয়াস সুগঠিত। সুগঠিত মানে কি, নিউক্লিয়াসের ভিতরে যে যে জিনিস থাকা দরকার সবকিছু আছে, যেমন নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ঠিক আছে, এই সব কিছু ঠিকঠাক আছে, তাদেরকে বলা হয় সুকেন্দ্রিক কোষ। ওই সুকেন্দ্রিক কোষটা বিভাজন হয়, বিভাজন হয়ে সমান সংখ্যক বিশিষ্ট ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ তৈরি করে, তাই না? যেমন দেখো, এটা একটা মনে করো সুকেন্দ্রিক মাতৃকোষ বা ইউক্যারিওটিক সেল মাতৃকোষ বলা হয়, যেহেতু এটা বিভাজিত হবে। এখন এটা বিভাজিত হয়ে বলো দুইটা অপত্য কোষ তৈরি করলো। এখানে মনে করো 46টা ক্রোমোজোম আছে, এখানেও 46টা আছে, এখানেও 46টা ক্রোমোজোম আছে। তখন এইটাকে বলা হবে কি, বলা হবে এটাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন, ঠিক আছে? আচ্ছা, তো মাইটোসিসের বৈশিষ্ট্য আমরা তো ওখানেও দেখেছিলাম, এখন আবার দেখবো। যেমন দেখো, নিউক্লিয়াস একবার বিভক্ত হয়, প্রতিটি ক্রোমোজোম একবার বিভাজিত হয়, সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়, ডিএনএ এর পরিমাণ এবং ক্রোমোজোম সংখ্যা সমান থাকে মাতৃকোষ এবং অপত্য কোষে, যেটা দিয়ে বললাম আর কি। ডিএনএ কি, ডিএনএ এর পূর্ণরূপ কি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাই না? আচ্ছা, একে সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়। সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হয়? কারণ এই যে দেখো, এখানে মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম সংখ্যা আছে, অপত্য কোষেও ক্রোমোজোম সংখ্যা সেম আছে, এই জন্য এটাকে বলা হয় কি, বলা হয় এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এখন কোথায় ঘটে? প্রাণীদের ক্ষেত্রে কোথায় ঘটে, উদ্ভিদের কোথায় ঘটে? এটা হচ্ছে দেহ কোষে ঘটে বা সোম্যাটিক সেল যেটাকে বলা হয়, আমাদের পুরা শরীরে, ঠিক আছে? ওই যে জনন কোষ বাদে সব জায়গায় আমাদের কি হয়, এই দেহ কোষে ঘটে, ঠিক আছে? আবার উদ্ভিদের ক্ষেত্রে ভাজক টিস্যুতে হয়, নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে অযৌন জননের সময় এটা কাজে লাগে, ঠিক আছে, বা হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে প্রাণীদের ক্ষেত্রে দেহ কোষে ঘটে এই মাইটোসিস কোষ বিভাজন, আর উদ্ভিদের ক্ষেত্রে এটা হয় হচ্ছে ভাজক টিস্যুতে এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে অযৌন জননের সময় এটা হয়ে থাকে। আচ্ছা, এরপরে এখন যেটা পড়বো সেটা হচ্ছে মাইটোসিসের উদ্দেশ্য। আসলে মাইটোসিস কেন দরকার, ঠিক আছে? যেমন দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য, উদ্ভিদ কি করে, উদ্ভিদ এবং প্রাণীর দৈহিক বৃদ্ধির জন্য কোষের সংখ্যা বৃদ্ধি করে জীবদেহের দৈর্ঘ্য এবং প্রস্থে কি করে, বৃদ্ধি ঘটে। দৈর্ঘ্য এবং প্রস্থে কি, আমরা যেমন লম্বা হয় আবার মোটাও হয়, যেমন উদ্ভিদ লম্বা হয়, উদ্ভিদ মোটাও হয়। তাই বলা হচ্ছে জীবের দৈহিক বৃদ্ধির কারণে জন্য এই মাইটোসিস দরকার হয়। আবার ক্ষয়পূরণ এবং ক্ষত সরানো, আমাদের শরীরে কোথাও যদি কেটে যায় বা কোনো উদ্ভিদের কোনো অংশ যদি কেটে যায়, তাই না, বা কোনো জীবের কোনো অংশ যদি কেটে যায়, ওই কাটা অংশটা কি হয়, পরিপূর্ণ হয়ে যায় কিছুদিন পরে। তো এই কেন হয়, এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু হয়। আবার অযৌন জনন, অনেক নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে কি করে, প্রাণীতে বংশ বিস্তারে সাহায্য করে এই অযৌন জনন। অযৌন জনন মানে দেখো, অনেক সময় পাতার মাধ্যমে এই হয়, একটা বাচ্চা গাছ তৈরি হয়, তাই না? আবার গাছের ডাল লাগালে অনেক সময় কি হয়, এই গাছ তৈরি হয়। তো এই যে এইটাকে অযৌন জনন বলা হয়, মানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ছাড়া, জাইগোট তৈরি ছাড়া যেভাবে বংশ নতুন প্রজন্ম তৈরি হয়, এটাকে বলা হয় অযৌন জনন। আবার বিকাশ মানে কি, ডেভেলপমেন্ট, জাইগোট থেকে পরিপূর্ণ জীব গঠনে সাহায্য করে। জিনগত উপাদানের সংরক্ষণ, মাতৃকোষের জিনগত বৈশিষ্ট্য হুবহু অপত্য কোষে স্থানান্তরিত হয়। যেমন এটা আছে মাতৃকোষ, ওই মাতৃকোষ থেকে যখন দুইটা অপত্য কোষ তৈরি হয়, এইখানে মাতৃকোষের যে বৈশিষ্ট্য, এই মাতৃকোষের যে বৈশিষ্ট্য, এইটার অপত্য কোষ, এই অপত্য কোষেও সেম বৈশিষ্ট্য থাকে, তাই বলা হচ্ছে জিনগত উপাদানের সংরক্ষণ থাকে এখানে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন খ নম্বরে আসে, মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় কেন? দেখো, মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় একটা কারণে, সেটা কি, এখানে অপত্য কোষদ্বয়ের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এটা তো আগেও বলছি, তাই না, যে এখানে অপত্য কোষে দেখো, এটা হচ্ছে মাতৃকোষ, এখানে যদি 46টা ক্রোমোজোম থাকে, এখান থেকে যে দুইটা অপত্য কোষ তৈরি হলো, এই অপত্য কোষেও ক্রোমোজোম সংখ্যা 46টা করে থাকে, 46 এরকম। এই যে 46টা, এটাকে বলা হয় টুয়েন সংখ্যক, তাই না? এটাকেও কি বলা হয়, টুয়েন সংখ্যক, এটাকেও টুয়েন সংখ্যক বলি, তাই না? তো দেখো, মাতৃকোষ যদি টুয়েন সংখ্যক থাকে, অপত্য কোষও কিন্তু যে টুয়েন সংখ্যক থাকতেছে। তো এটাকে বলা হয় হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। কেন? কারণ এই কোষ বিভাজনে
মাতৃকোষে যে কয়টা ক্রোমোজোম থাকে অপত্য কোষেও সেই কয়টা ক্রোমোজোম সংখ্যা থাকে। এখন মাইটোসিসের পর্যায় সমূহ, মানে মাইটোসিস কতগুলো ধাপ আছে, আমরা একদম প্রথমে বলেছিলাম যে এই মাইটোসিস বা মিওসিসের কতগুলো ধাপ আছে। এই ধাপগুলো আমরা বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। তো তার আগে যেটা জানবো একটা বিষয়, সেটা হচ্ছে প্রধান ধাপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। এটা কিন্তু পরীক্ষায় আসবে। ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে দেখো, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়, আর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। পরীক্ষায় কিন্তু এটা আসে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। অথবা ক্যারিওকাইনেসিস কি, তখন তুমি বলবা যে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। তো সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস, এটা পরীক্ষায় আসবে। এখন আমরা এই ধাপগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তো ধাপের প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। প্রোফেজ ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এরকম। তাহলে প্রথম ধাপ হচ্ছে কি? এই যে প্রোফেজ ধাপ। দেখো, প্রোফেজ ধাপ তোমরা কি পরীক্ষায় আসলে এই উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষের ক্ষেত্রে প্রোফেজ ধাপের চিত্র আছে, এটা পরীক্ষা আসলে তোমরা যে কোনো একটা এরকম ভাবে দিয়ে দিবা, ঠিক আছে? মানে উদ্ভিদ কোষ আঁকতে পারো বা প্রাণী কোষ আঁকতে পারো, যেটা তোমরা সুন্দর করে এই চিত্র সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ এটা আবার উদ্দীপক আকারেও দিয়ে দেয়, ঠিক আছে? তখন তোমরা এটা তো জানতে পারবা না। দেখো, এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কোষ বিভাজনের প্রথম পর্যায়টা দেখানো হয়েছে। এটা হচ্ছে প্রোফেজ ধাপ। দেখো, এই প্রোফেজ ধাপে কি হচ্ছে দেখছো? এই নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এই যে নিউক্লিয়াসে আকারে বৃদ্ধি পেয়েছে, তাই না? একটু আকার বড় হয়েছে, তাই না? আমি বৈশিষ্ট্যগুলো পরে দেখাচ্ছি, আগে আমি চিত্রটা দেখাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো, এই যে ক্রোমোজোম গুলা, এই যে ক্রোমোজোম দেখতেছো, এই ক্রোমোজোম গুলো একটু আকারে বড় হয়েছে এবং কি হয়েছে, মোটা এবং খাটো হয়েছে। এই যে মোটা হয়েছে, তাই না? এরকম ভাবে আবার প্রতিটি ক্রোমোজোম দুটি কি ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। দেখো, এই যে মাঝখান থেকে শুরু করে এই নিচের অংশ, উপরের অংশ, দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়েছে, প্রত্যেকটা দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। তারপরে দেখো, এই বৈশিষ্ট্যগুলো এখানে বিস্তারিত ভাবে আমরা একটু দেখিয়ে দেখো, নিউক্লিয়াসের আকারে বড় হয়, ক্রোমোজোম মোটা এবং খাটো হয়, প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, ক্রোমোজোম ঘনীভূত হয়ে দৃশ্যমান হয় এবং বিভাজনের প্রস্তুতি শুরু হয় এখানে। আচ্ছা, এরপরে প্রোমেটাফেজ ধাপ। দেখো, এই যে এটা হচ্ছে প্রোমেটাফেজ ধাপ। প্রত্যেকটা ধাপের চিত্রটা আমাদের আঁকতে হবে সুন্দর করে, এবং এটা আমাদের পরীক্ষা আসতে পারে। কিন্তু এখানে দেখো, স্পিন্ডাল যন্ত্রের তৈরি হয়, অ্যাপারেটাস আর কি। স্পিন্ডাল যন্ত্র জিনিসটা কি দেখছো? এখানে একটা ঘরবাড়ির মতো তৈরি হয়েছে, দেখছো? এই যে এরকম, এটাকে বলা হয় স্পিন্ডাল অ্যাপারেটাস তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, এবং নিউক্লিয়াসের মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়। এখানে যে নিউক্লিয়াসের যে মেমব্রেনটা থাকে, যে নিউক্লিয়াস মানে বাইরের যে পর্দাটা, এটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। এখানে নিউক্লিয়াস প্রায় অদৃশ্য হয়ে যায়। এখানে দেখো, প্রাণী কোষে কোনো নিউক্লিয়াস নেই আর কি, দেখা যাচ্ছে না। আবার এখানেও দেখো, লুপ্ত প্রায় নিউক্লিয়াস, এখানে একদম প্রায় শেষ অবস্থা, ঠিক আছে? এবং ক্রোমোজোম স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয়। এই দেখো, এই যে স্পিন্ডল ফাইবার হচ্ছে, এই যে এখানে লম্বা লম্বা একটা এরকম ভাবে সুতার মতো উপর থেকে নিচে, দেখছো? এই যে এরকম ভাবে দেখা যাচ্ছে, ওগুলোকে বলা হয় স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু বলা হয়। তন্তু মানে কি? সুতা, তাই না? স্পিন্ডল তন্তু বলা হয়, ঠিক আছে? তো এই স্পিন্ডল তন্তু তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে? স্পিন্ডল তন্তু। আচ্ছা, এরপরে এই যে প্রাণী কোষে এস্টার রশ্মি করা হচ্ছে। এই দেখো, এস্টার রশ্মি জিনিসটা কি? এস্টার রশ্মিটা হচ্ছে ওই যে উপরে, দেখছো? উপরে এখানে একটু দেখায়, এই দেখো উপরে, দেখছো? এই যে এখানে এই যে এটা আগুনের ফুলকির মতো এরকম তৈরি হচ্ছে, এগুলোকে বলা হয় স্টার রশ্মি। কি বলা হয়? স্টার রশ্মি বলা হয়। এই যে তাই বলা হচ্ছে যে এখানে স্টার রে তৈরি হয়। আচ্ছা, স্টার রে তৈরি হলো। এবার প্রোফেজ ধাপ গেল, প্রোমেটাফেজ এবং মেটাফেজ ধাপ। এখন মেটাফেজটা কি? ক্রোমোজোম এখানে বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চল মানে কি? এই যে ঘরবাড়ি যেগুলো দেখা যায়, এগুলোর মাঝামাঝি অংশে অবস্থান করতেছে, দেখছো? এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে। সবচেয়ে স্পষ্ট ভাবে ক্রোমোজোম গুলো এখানে দেখা যায়। প্রতিটি সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়, ক্রোমাটিড দুটি বিপরীত মেরুর দিকে মুখ করে থাকে। দেখো, ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড, এই যে দুইটা ক্রোমাটিড গুলো এই দুই পাশ দিকে, মানে দুইটা মেরুর দিকে, মেরু মানে কি? দুই পাশে আর কি। এই যে এই একটা মেরু, এই মেরুর দিকে মুখ করে থাকে, ঠিক আছে? এরকম ভাবে। আচ্ছা, নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস থাকে না এখানে। আচ্ছা, এরপর আছে অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপটা কি? সেন্ট্রোমিয়ার বিভাজন হয়, ক্রোমাটিড দুটি ভাগ হয়ে অপত্য ক্রোমোজোম তৈরি হয়,
অপত্য ক্রোমোজোম মেরুর দিকে চলে যায়। এটা খেয়াল করো, সেন্ট্রোমিয়ার বিভাজন হয়, ক্রোমাটিড দুটি ভাগ হয়ে দেখো এটা দুই ভাগ হয়ে গেছে, কোন কোন ক্রোমোজোম এই নিচের দিকে গেছে, কোনগুলো উপরের দিকে গেছে, তাই বলা হচ্ছে যে এখানে ক্রোমাটিড দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, মানে দুই রকম ভাব, কিছু ভাগ উপরে চলে গেছে, কিছু আবার নিচের দিকে চলে আসছে, ঠিক আছে, এরকম ভাবে আর কি। আবার সেন্ট্রোমিয়ার আগে এবং বাহু পরে পরে চলে যায়। দেখো সেন্ট্রোমিয়ার মানে এই যেগুলা একটা দেখতে পারতেছো, এই যে এটা দেখো একটু, এই যে দেখো, এই যে এটা উপরে যে অংশটা, এটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। আর বাহুগুলা, এই যে বাহুগুলা আছে, এই যে এগুলা দেখছো ক্রোমাটিড আর কি, এগুলা আবার নিচের দিকে চলে আসতেছে, পুরোটা মিলে তো এই যে সেন্ট্রোমিয়ার, তাই বলছে সেন্ট্রোমিয়ার আগে এবং বাহু পরে যায়। সেন্ট্রোমিয়ার গুলো যে উপরে থাকে, হ্যাঁ, আর এই যে বাহুগুলো যেগুলো আছে এগুলো নিচের দিকে থাকে। আর এগুলোর আকৃতি দেখো ভি এল জে আই এই আকৃতির মতো হয়ে থাকে, ঠিক আছে, এই আকৃতির হয়ে গেছে আর কি। এরপর দেখো লাস্টের যে ধাপটা, সেটা হচ্ছে টেলোফেজ ধাপ। এই যে টেলোফেজ ধাপ, টেলোফেজ ধাপে কি হয়, ক্রোমোজোম সরু এবং লম্বা হয়। আবার ক্রোমোজোম গুলো দেখছো এই যে সরু হচ্ছে, এখানে কেমন ছিল, আর এখানে দেখো সরু এবং লম্বা হচ্ছে, সরু এবং লম্বা হয়। আবার নিউক্লিয়াস গঠিত হয়, নিউক্লিওলাস পুনরায় দেখা যায়, দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, কোষ প্লেট গঠনের মাধ্যমে বিভাজন সম্পন্ন হয়। এই হচ্ছে কোষ বিভাজনের 5টা ধাপ আর কি। এখন এখান থেকে যেমন প্রশ্ন তোমাদের আসতে পারে, খ নম্বর একটু দেখি, স্পিনাল যন্ত্র বলতে কি বোঝায়, বুঝো। কোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যায়ে শুরুতে কিছু বিশেষ তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট মাকু আকৃতির একটা গঠন তৈরি হয়, একে স্পিনাল যন্ত্র বলা হয়। এই দেখো স্পিনাল যন্ত্র কোনগুলা, এই যে দেখছো স্পিনাল যন্ত্র কিন্তু প্রোমেটাফেজ পর্যায়ে তৈরি হয়। এই দেখো এই প্রোমেটাফেজ পর্যায়ে দেখো, এই যে এর আগে দেখো মেটাফেজ ধাপ, প্রোফেজ ধাপে কিন্তু এরকম ঘরবাড়ির মতো ছিল না, দেখছো এই যে ভিতরে একটা ঘরবাড়ির মতো তৈরি হয়েছে, এটাকে বলা হয় কি স্পিনাল যন্ত্র। এটা কোন পর্যায়ে তৈরি হলো তাহলে? প্রোমেটাফেজ ধাপে। আচ্ছা, এরপরে আকর্ষণ তন্তু, ওই যে ঘরবাড়ির ভিতর যে সুতার মতো যে অংশটা, এই মাইটোসিসের প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিনাল যন্ত্রের যে নির্দিষ্ট তন্ত্রের সঙ্গে সংযুক্ত হয় তাকে আকর্ষণ তন্তু বা কি বলা হয়, এটাকে বলা হয়, এটাকে বলা হয় ফাইবার বলা হয়, তাই না? এরপরে ইন্টারফেজ ধাপ, ইন্টারফেজ ধাপ কাকে বলা হয়? ক্যারিওকাইনেসিস, মনে আছে ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। এটা শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, কোষের এই প্রস্তুতি গ্রহণের সময়কালকে ইন্টারফেজ বলা হয়। দেখো ইন্টারফেজ মানে কি, বিরতিকাল, কিছু বিরতি হয়, এই বিরতিকালকে কি বলা হয়? ইন্টারফেজ বলা হয়। আচ্ছা, এরপর আছে কি মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিস কেন দরকার, এই পরীক্ষা আসলে এইভাবে লিখবা, যেমন কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা হয়, বহুকোষী জীবের শরীর বৃদ্ধি পেতে থাকে, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ও বৈশিষ্ট্য কি করে একই রকম থাকে, বংশ বৃদ্ধি এবং অঙ্গজ প্রজননে সহায়তা করে বা সাহায্য করে, ক্ষতস্থানে নতুন কোষ তৈরি করে ক্ষত মেরামত করে, জীবের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীল করে। আবার অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, যদি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়, মানে দেখো একটা থেকে দুইটা হবে, ওই দুইটা থেকে আবার আরো প্রত্যেকটা থেকে আবার দুইটা করে তৈরি হবে, এটা হচ্ছে নিয়ন্ত্রিত। কিন্তু যদি এরকম হয়ে যায়, একটা থেকে 1000 হয়ে গেল, একটা থেকে 500 100 এরকম হয়ে গেল, এটাকে বলা হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। তো কোষ বিভাজন যদি নিয়ন্ত্রণ হারায় বা অস্বাভাবিক কোষ বৃদ্ধি পায়, যা টিউমার এবং ক্যান্সারের কারণ হয়। বিভিন্ন ভাইরাস, রাসায়নিক এবং তেজস্ক্রিয়তে ক্যান্সার তৈরি করতে পারে। ক্যান্সার শরীরের বিভিন্ন অঙ্গে হতে পারে, যেমন ফুসফুস ক্যান্সার, স্তন হতে পারে, মস্তিষ্কে হতে পারে, এগুলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে হয়। আচ্ছা, টিউমার কেন সৃষ্টি হয়? এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলেই টিউমার সৃষ্টি হয়, ঠিক আছে। অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কি হয়? এই টিউমার তৈরি হয়। আবার জরায়ুমুখের টিউমার, মহিলাদের এরকম একটা সমস্যা। তো জরায়ুমুখের টিউমার সাধারণত জরায়ুর মুখে কোষের অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে সৃষ্টি হয়। এটি এক ধরনের কর্ক গ্রস্ত টিউমার, হ্যাঁ, যা ধীরে ধীরে জরায়ুমুখের ক্যান্সার এর রূপ নিতে পারে। তাহলে এটা কি এক ধরনের কি এক প্রকার কর্কটগ্রস্ত টিউমার, যেটা ধীরে ধীরে কি করে জরায়ুমুখের ক্যান্সার তৈরি করতে পারে। আবার ক্যান্সার কেন তৈরি হয়? ক্যান্সার হলো এমন একটা রোগ যেখানে শরীরের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে অস্বাভাবিক কোষগুচ্ছ বা টিউমার তৈরি করে, কখনো কখনো কি করে তা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে। ক্যান্সার সৃষ্টি হয় যখন কোষ বিভাজনের
স্বাভাবিক নিয়ন্ত্রণ হারিয়ে যায়, তখন ক্যান্সার সৃষ্টি হতে পারে। আচ্ছা, তো আমরা আজকে এই কোষ বিভাজন নিয়ে আলোচনা করলাম এবং কোষের মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, তো মিওসিস কোষ বিভাজনটা কি? দেখো, মিওসিস কোষ বিভাজন, এই যে মিওসিস কোষ বিভাজন কাকে বলা হয়? মিওসিস হলো এমন এক ধরনের কোষ বিভাজন যেখানে একটি ডিপ্লয়েড সুকেন্দ্রিক মাতৃকোষ বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করে। এতে প্রতিটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এজন্য এটাকে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয়। একটু খেয়াল করো, এখানে একটা অপত্য কোষ আছে, মাতৃকোষ, এটা বিভাজিত হলো, ঠিক আছে? বিভাজিত হয়ে মনে করো দুইটা অপত্য কোষ তৈরি হলো। এখানে 2n সংখ্যক, তো এখান থেকে এখানে আবার n সংখ্যক হলো n সংখ্যক। আচ্ছা, 2n সংখ্যক মানে কি? মনে করো এখানে 46টা ক্রোমোজোম আছে, এখানে 23টা ক্রোমোজোম, মানে অর্ধেক হয়ে যাচ্ছে। দেখছো, এই যে অর্ধেক হয়ে গেল না? 2n সংখ্যক মানে ডাবল ছিল, অর্ধেক সংখ্যক হয়ে গেল। এই 2n সংখ্যক যেটা, এটাকে বলা হয় ডিপ্লয়েড। আর এই যে অর্ধেক হয়ে গেল, এটাকে কি বলা হয়? ডিপ্লয়েড, মানে হ্যাপ্লয়েড বলা হয়। ডাবল থাকলে ডিপ্লয়েড আর অর্ধেক হয়ে গেলে হ্যাপ্লয়েড বলা হয়। এই যে অর্ধেক হয়ে গেল ক্রোমোজোম সংখ্যা, যে কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি করে? অর্ধেক হয়ে যায়। ওই প্রক্রিয়াকে বলা হয় কি বলা হয়? ওই প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে এই যে মিওসিস কোষ বিভাজন। যেহেতু এটা অর্ধেক হয়ে যাচ্ছে, এজন্য এটাকে রিডাকশনাল সেল ডিভিশন বা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয়। আচ্ছা, এরপর আছে মিওসিসের বৈশিষ্ট্য। দুটি ধারাবাহিক বিভাজন ঘটে। আচ্ছা, দুটি ধারাবাহিক বিভাজন হচ্ছে কি? মিওসিসের দুইটা পর্যায় আছে। এখানে মিওসিস 1 এবং মিওসিস 2 হয়। মিওসিস 1 এ কি হয় দেখো, এই যে যেটা দেখালাম আমি তোমাদের, হ্যাঁ, এটা হচ্ছে মিওসিস 1 এ হয়, মিওসিস 1 হয়। এটা আবার বিভাজিত হয়ে এখান থেকে আবার দুইটা হয়, এটা এখান থেকে আবার দুইটা হয়। তবে এখানে আর ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না, সেম থাকে, এই যে এরকম ভাবে সেম থাকে, বুঝছো? এই জন্য দেখো বলছে না এখানে যে এখানে 4টা অপত্য কোষ তৈরি হয়। দেখছো, চারটা কিভাবে তৈরি হয়? এই 1টা 2টা 3টা 4টা। তবে বিষয় হচ্ছে এই যে মিওসিস 1 ধাপে হচ্ছে অর্ধেক হয়, মিওসিস 2 ধাপে আর অর্ধেক হয় না, সেম থাকে আর কি, ঠিক আছে? এই যে ধারাবাহিক প্রক্রিয়া, দুইটা ধারাবাহিক প্রক্রিয়া থাকে এখানে। আশা করি বুঝতে পেরেছো। আবার বলি, একটু ক্লিয়ার হও ধারণাটা। এখানে এই যে প্রক্রিয়াটা বললাম মিওসিস, এখানে কিন্তু দুইটা ধাপ থাকে, বুঝছো? মেইনলি দুইটা ধাপ। একটা ধাপের নাম হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2। তো মিওসিস 1 এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, এই যেটা এখানে আমরা দেখানো হয়েছে। কিন্তু এখানে এটা হচ্ছে মিওসিস 1, এটা হচ্ছে 1। আর এরপরে যেটা হয় এই ধাপটা, এটা হচ্ছে মিওসিস 2 ধাপ। মিওসিস 2 ধাপে ক্রোমোজোম সংখ্যা আবার অর্ধেক হয় না। এটা কিন্তু ওই যে মাইটোসিসের মতোই থাকে যায় আর কি, ঠিক আছে? এরকম এটা। আচ্ছা, ক্রোমোজোম 4টি ক্রোমাটিডে বিভক্ত হয়, এটা পরে দেখবো আবার। ডিএনএ এবং মানে 4টা ক্রোমাটিড, ওই যেমন মাইটোসিসে দেখছিলাম ওরকম। ডিএনএ এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় অপত্য কোষে। জিনগত পুনর্গঠন এবং বৈচিত্র্য সৃষ্টি হয়, গ্যামেট বা স্পোর তৈরি হয়, প্রজন্ম ধরে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। মানে কি বিষয়টা হচ্ছে এরকম যে প্রজন্ম ধরে, মানে এই যে মাতৃকোষে যে কয়টা থাকে, তাই না? এখানে দেখো ক্রোমোজোম সংখ্যা এখানে 46টা, এখানে কত? 23টা। মনে হচ্ছে যে এখানে অর্ধেক হয়ে গেল, কেন দরকার এটা আমরা একটু পরে আলোচনা করবো লাস্টে, ঠিক আছে? এটা মনে রাখবা। আচ্ছা দেখো, এটা কোথায় ঘটে? যা প্রাণীদের ক্ষেত্রে শুক্রাণুশয় এবং ডিম্বাশয়ে, হ্যাঁ, শুক্রাশয় এবং কি করে ডিম্বাশয়ে এই হয়, মিওসিস কোষ বিভাজন হয়। এর মাধ্যমে কি করে? শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, এই যে গ্যামেট তৈরি হয়। আবার যৌন জননে কি করে? জননে কোষে এটা ঘটে। আবার উদ্ভিদের ক্ষেত্রে পরাগধানী এবং ডিম্বকে ঘটে এটা, পরাগধানী। এবং দেখো পরাগধানী কি? পরাগধানী হচ্ছে যেখানে পরাগরেণু থাকে, ঠিক আছে? ডিম্বাশয় থাকে ওখানে আবার স্পোর তৈরি হয়। মানে যেমন দেখো এখানে শুক্রাশয়, এই শুক্রাশয় কি করে? এই বিভাজন হয়। তো ওই শুক্রাশয় থেকে যেমন দেখো বীর্য যদি আমরা বলি, ওটা থেকে কি হয়? এইটা বিভাজিত শুক্রাণু তৈরি হয়, এরকম, ঠিক আছে? ভাজক টিস্যুতে এটা নয়। আচ্ছা, এরপর দেখো মিওসিস কোষ বিভাজনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যৌন জননে গ্যামেট তৈরি করা, ক্রোমোজোম সংখ্যা হ্রাস এবং নিয়ন্ত্রণ করা, জিনগত বৈচিত্র্য সৃষ্টি করা।
এবং প্রজাতির অভিযোজন এবং টিকে থাকা, এই কয়টা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। কি করে? যৌন জননে গ্যামেট তৈরি করে। একদম দেখো, শুক্রাণু এবং ডিম্বাণু, মানে উদ্ভিদ হোক মানে প্রাণীর ক্ষেত্রে, এটা মূলত প্রাণীর ক্ষেত্রে কি হয়, এই যে একটা পুরুষ এবং একটা মহিলার যে মিটিং হয়, মিটিং এর মাধ্যমে কি করে, শুক্রাণু এবং ডিম্বাণু কি করে, মিলিত হয়ে জাইগোট তৈরি করে। তো ওই যে যৌন জননে গ্যামেট তৈরি করে, তাই না? তো জাইগোট তৈরি করার আগে এই যে শুক্রাণু তৈরি করলো, ডিম্বাণু তৈরি করলো, ওইটা হচ্ছে গ্যামেট। ওই গ্যামেটের সংস্পর্শে কি হয়, ওইটার গ্যামেটের সংস্পর্শে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, তাই না? দেখো, এখানে যে বিভাজিত হয়, শুক্রাশয় থেকে বিভাজিত হয়ে শুক্রাণু বিভাজিত হয়ে থেকে এন সংখ্যক হয়ে যায়। এই যে এটা মনে করো এন সংখ্যক হয়ে গেল, এটা হচ্ছে শুক্রাণু। আবার এটার মনে করো ডিম্বাণু, এটাও এন সংখ্যক, এটাও এন সংখ্যক, এটা মিলিত হয়ে জাইগোট তৈরি হলো। জাইগোটটা আবার কত হবে? 2n সংখ্যক হয়ে গেল। মূলত এখানে শুক্রাণুটা অর্ধেক ছিল, ডিম্বাণুটা অর্ধেক সংখ্যক ছিল, তাই না? মানে হ্যাপ্লয়েড ছিল। যখন মিলিত হয়ে জাইগোট তৈরি হলো, ওটা আবার কি হয়ে গেল? ডিপ্লয়েড হয়ে গেল, এরকম। আবার দেখো, মিওসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় কেন? কারণ এই যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, এজন্য এটাকে রিডাকশনাল সেল ডিভিশন বলা হয়। এখন এর ধাপ সমূহ আমরা যেমন মাইটোসিসের ধাপ দেখেছিলাম, এখানেও কতগুলো ধাপ রয়েছে। যেমন এখানে মিওসিস 1 এবং মিওসিস 2 আছে, তাই না? এর আবার প্রোফেজ 1, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো তোমাদের বইয়ে বিস্তারিত নাই, কিন্তু উপরে ক্লাসে আছে এরকম। যাই হোক, যেমন দেখো, হালকা আলোচনা করি। এখানে প্রোফেজ 1 ধাপে আবার কতগুলো ধাপ রয়েছে, যেমন লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এখানে লেপ্টোটিন পর্যায়ে কি হয়? ক্রোমোজোম সরু সুতো আকারে দেখা যায়। তারপরে এখানে জিগোটিন পর্যায়ে কি হয়? হোমোলোগাস ক্রোমোজোম জোড়া লাগে। আর প্যাকাইটিন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে, এখানে জিনটা আলাদা হয়ে যায়। ইন্টার এগুলো বিস্তারিত আছে আর কি। ডিপ্লোটিনে কি হয়? ক্রোমোজোম আলাদা হতে থাকে, এই যে কায়াজমাটা তৈরি হয়, ঠিক আছে? কায়াজমা হবে এখানে। আচ্ছা, ডায়াকাইনেসিসে নিউক্লিয়াস বিলুপ্ত হয়, স্পিন্ডল তন্তু তৈরি হয়, স্পিন্ডল যন্ত্র গঠিত হয়। এরপরে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। দেখো, মেটাফেজ 1 এ কি হয়? হোমোলোগাস ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে জোড়ায় জোড়ায় বসে আর স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়। এবার অ্যানাফেজ 1, হোমোলোগাস ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে সরে যায়। আর টেলোফেজ 1 এ দুটি নিউক্লিয়াস গঠিত হয় এবং প্রতিটি নিউক্লিয়াসে থাকে এন সংখ্যক ক্রোমোজোম হয়ে যায়, অর্ধেক হয়ে যায় আর কি। এখন দেখো, মিওসিস 2 এর ধাপ। এই যে মিওসিস 2 এর ধাপ সমূহ, এখানে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, এই কয়টা ধাপ থাকে। প্রোফেজ 2 তে কি হয়? নিউক্লিয়াসের যে ঝিল্লি, এটা বিলুপ্ত হয়ে যায়, স্পিন্ডল ফাইবার তৈরি হয় এখানে। আর 2 তে কি হয়? মেটাফেজ 2 তে ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে এক সারিতে বসে প্রতিটি সেন্ট্রোমিয়ার স্পিন্ডলে যুক্ত থাকে। এগুলো আমাদের মুখস্থ করতে হবে একটু। অ্যানাফেজ 2 পর্যায়ে কি হয়? সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটে, ক্রোমাটিড দুটি ভাগে বিভক্ত হয়ে মেরুর দিকে চলে যায়। টেলোফেজ 2, 4টি নিউক্লিয়াসে গঠিত হয়, 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হয়। আচ্ছা, তো এটা হয়ে গেল। এখন ফলাফল কি? এই যে মিওসিস বিভাজন হলো, এটার কি ফলাফল? ফলা হচ্ছে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কি থাকে? 2n সংখ্যক থাকে। এখানে কয়টা অপত্য কোষ তৈরি হয়? 4টা অপত্য কোষ তৈরি হয়। প্রত্যেকটা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা 2n সংখ্যক থাকে। আর এটা অপত্য কোষের প্রকৃতি হচ্ছে জিনগতভাবে ভিন্ন হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা দেখবো একটু প্রথম কোষ বিভাজন, যার মিওসিস 1। দেখছো, এখানে 4টা ক্রোমোজোম মনে করো ছিল, এখান থেকে দেখছো দুইটা হয়ে গেল। আবার পরে যে বিভাজন হলো, এটা আবার প্রত্যেকটাতে দুইটা দুইটা করে থাকে, হ্যাঁ, সেম থাকে আর কি। আচ্ছা, এরপর দেখো মিওসিসের গুরুত্বটা কি? মিওসিসের গুরুত্ব হচ্ছে প্রজন্ম ধরে ক্রোমোজোম সংখ্যা স্থির রাখে। আচ্ছা, বিষয়টা একটু ক্লিয়ার করি। এখানে দেখো একটা চিত্র, দেখো এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই চিত্রটা সেরকম যে এখানে দেখো জনন মাতৃকোষ, এটা আলাদা, হ্যাঁ, মানে এটা আলাদা আর কি, এটা আলাদা, এটা আলাদা। এখন একটা শুক্রাশয় থেকে শুক্রাণু এরকম মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে কি করে? শুক্রাণু তৈরি হয়। এখন এই যে বীর্যের ভিতরে 2n সংখ্যক থাকে, তাই না? ওখান থেকে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে শুক্রাণু তৈরি হলো। এখানে মনে করো 46টা ক্রোমোজোম ছিল, এখানে 23টা হয়ে যাবে। একইভাবে ডিম্বাণুর যেটা বিভক্ত হয়ে গেল, এখানেও 23টা ক্রোমোজোম তৈরি হলো। এখন এই যখন এই শুক্রাণু এবং মিটিং এর ফলে যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হবে,
হ্যাঁ, মিলিত হলে এই যে 23টা শুক্রাণু আর 23টা ডিম্বাণুটা মিলিত হয়ে আবার 46টা হয়ে গেল। দেখো তাহলে এখানে মাতৃকোষের সমান হয়ে গেল, তাই না? বিষয়টা এরকম। কিন্তু যদি এরকম না হতো তাহলে কি হতো? মনে করো টুয়েন সংখ্যক, এখানে টুয়েন সংখ্যক আছে, এরা সরাসরি যদি যুক্ত হতো তাহলে কত হয়ে গেল? ফোরেন সংখ্যক হয়ে যেত। বিষয়টা এরকম যে মা বা বাবা এর যদি একটা মাথা থাকে তাহলে বাচ্চাদের মাথা কিন্তু দুইটা হয়ে যাবে। আবার তাদের যদি আবার বাচ্চা হয় তখন তো আবার 8n সংখ্যক হয়ে যাবে, তখন তো আবার ডাবল হয়ে যাবে। তাহলে এখানে প্রত্যেকটা প্রজন্মে কিন্তু ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং কোনো ভারসাম্য রক্ষা হচ্ছে না এখানে, তাই না? ভারসাম্য রক্ষা হচ্ছে না, এর জন্য এখানে কোনো কি হয় না, মানে ভারসাম্য রক্ষা হয় না, তাহলে একটা সমস্যা হবে। এই জন্য এখানে মূলত মিওসিসের দরকার। এর জন্য বলা আছে প্রজন্ম ধরে ক্রোমোজোম সংখ্যা স্থির রাখে, যৌন জনন সম্ভব করে, জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়, উন্নত প্রজাতির উদ্ভাবন এবং অভিযোজন সাহায্য করে, বংশগতি ও বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি এটা। এখন অনিয়ন্ত্রিত যে মিওসিস যদি হয় তাহলে এখানে কি হয়? এখানে অনেক সমস্যা হয়। যেমন ক্রোমোজোম সংখ্যা যদি অসমতা হয়, যেমন ডাউন সিনড্রোম এক প্রকার, এখানে ক্রোমোজোম সংখ্যা অসমতা দেখা যায়, জিনগত রোগের সৃষ্টি হয়, বিভিন্ন বংশগত ত্রুটি তৈরি হতে পারে এরকম। মিওসিসের বানান বনাম মাইটোসিসে, মানে দুইটার মধ্যে তুলনা আর কি, হ্যাঁ, পার্থক্য। যেমন দেখো মাইটোসিসে বিভাজন সংখ্যা একবার বিভাজন হয় আর এখানে দুইবার বিভাজন হয়। এখানে অপত্য কোষ তৈরি হয় দুইটা, এখানে অপত্য কোষ হয় 4টা। ক্রোমোজোম সেখানে অপরিবর্তিত থাকে, এখানে অর্ধেক হয়ে যায়। এখানে জিনগত বৈচিত্র্য তৈরি হয় না, এখানে হয়। এখানে অপত্য কোষ সমান থাকে, এখানে ভিন্ন থাকে। এখানে উদ্দেশ্য হচ্ছে বৃদ্ধি বা ক্ষয়পূরণ হয়, এখানে যৌন জনন ঘটে এখানে। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা এই সৃজনশীল প্রশ্ন বা অনুশীলনের যে প্রশ্ন আছে এটা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর কেমন, তারপর যদি ভালো না লাগে তাও বলবা, ঠিক আছে? যদি ভালো লাগে তো আমাদের সাথে যুক্ত থাকবা। ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।